আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্ধমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ২০০১ সালেও বিএনপিকে ক্ষমতায় আনতে ভূমিকা রেখেছিলেন যে ব্যক্তি, তাকে সেই সময় বেগম খালেদা জিয়া পুরস্কৃত করতে পারেননি। কারণ তার নামে তখন নারী কেলেঙ্কারির কেচ্ছা সর্বত্র রটে গিয়েছিল, তিনি পালাতে বাধ্য হয়েছিলেন। কিন্তু এবার পুত্র তারেক রহমান তাকে পুরস্কৃত করতে এক মুহূর্ত দেরি করেননি। শুধু ২০০১ সালে কেন বলছি, ২০২৫ সালে তারেক রহমানকে দেশে ফেরানোর কাজে সবচেয়ে বড় মধ্যস্থতাকারী হিসেবেও তারেক রহমান কি তাকে অগ্রাহ্য করতে পারেন? পারেন না। বলুন তো তিনি কে? পারলেন না তো? আসুন জানার চেষ্টা করা যাক তার কাহিনী। বাংলাদেশের রাজনীতিতে চমক এবং ষড়যন্ত্রের আখ্যান নতুন কিছু নয়। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত মন্ত্রিসভা যে নাটকীয়তার জন্ম দিয়েছে তা সাম্প্রতিক ইতিহাসে বিরল। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের বিদায় এবং বিএনপি চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্ষমতা গ্রহণের মধ্যবর্তী সময়ে রাজনৈতিক সমীকরণের সবচেয়ে বড় সারপ্রাইজ হিসেবে আবির্ভূত হয়েছেন খলিলুর রহমান, যিনি নিজেই নিজেকে রজার খলিল বা রজার রহমান নামে পরিচয় দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইউনূসের নেতৃত্বে বিগত অবৈধ সরকারের অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা থেকে সোজা বর্তমান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া এই টেকনোক্র্যাট মন্ত্রীকে ঘিরে রাজনৈতিক মহলে চলছে তুমুল আলোচনা। তাকে ঘিরে বিএনপি, জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টির মধ্যকার টানাপোড়েন এবং মার্কিন ডিপ স্টেটের প্রভাব এখন টক অব দ্য কান্ট্রি। সকলেই ভাবছেন খলিলুর রহমানের প্রকৃত শক্তি আসলে কোথায়? তিনি কি সত্যিই মার্কিন ডিপ স্টেটের প্রতিনিধি, নাকি তিনি কেবল একজন পলিসি অপারেটর যিনি সুযোগ বুঝে নিজেকে প্রাসঙ্গিক করে তুলেছেন? ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার দৃশ্যমান সাফল্য তো খুবই সীমিত। রোহিঙ্গা প্রত্যাবাসনের কোনো অগ্রগতি নেই। বাণিজ্য চুক্তিতে বড় বড় ছাড় দেওয়া হয়েছে এবং সেই ছাড় দিয়ে যা পাওয়া গেছে তা বাংলাদেশের জন্য খুব সামান্য। তাহলে তার যোগ্যতার মাপকাঠিটা কি? দৃশ্যত ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বিদায় নিলেও তার সরকারের সেকেন্ড ম্যান হিসাবে পরিচিত খলিলুর রহমানকে তারেক রহমানের মন্ত্রিসভায় পররাষ্ট্র দপ্তরে দায়িত্ব দেওয়াকে সাধারণ কোনো ঘটনা হিসেবে দেখার কোনো কারণ নেই। এই নিয়োগ ওয়াশিংটনের সরাসরি প্রেসক্রিপশন। ২০২৪ সালের জুলাই মাসে রাজনৈতিক পট পরিবর্তনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারে খলিলুর রহমানের অন্তর্ভুক্তি ছিল মার্কিন নির্দেশনার অংশ। প্রথমে রোহিঙ্গা বিষয়ক রিপ্রেজেন্টেটিভ এবং পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে তিনি যে ক্ষমতার চর্চা করেছেন তা ছিল নজিরবিহীন। খলিলুর রহমান ওরফে রজার খলিল দীর্ঘ ২৩ বছর যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন এবং সেখানকার নাগরিকত্ব গ্রহণ করেছেন। অভিযোগ রয়েছে তিনি মার্কিন ডিপ স্টেটের একজন বিশ্বস্ত প্রতিনিধি। তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে দীর্ঘদিনের সম্পর্কে টানাপোড়েন ছিল তা প্রশমনে মূল ঘটকের ভূমিকায় অভিনয় করেছেন এই রজার খলিল। লন্ডনে তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূস এবং মার্কিন প্রতিনিধিদের বৈঠকের নেপথ্যের কারিগর ছিলেন তিনি। আপনাদের মনে করিয়ে দিই, ডরচেস্টার হোটেলে, যে হোটেলের ভাড়া প্রতি রাতে ১০ লক্ষ টাকা, সেই হোটেলে ডক্টর ইউনূস ৪ দিন থেকে বা ৪ রাত থেকে এতজন লোকজন নিয়ে এবং যেখানে এই রজার খলিলকে দিয়ে তারেক রহমানের সঙ্গে তিনি একটি ডিল করেছিলেন, যে ডিলের কারণে এই নির্বাচনের তারিখ ঘোষণা এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর, সেই ডিল এখন পুরোটাই করেছিলেন এই রজার খলিল। ফলে তাকে তো বাদ দেওয়া মুশকিল, তাই না? শুধু তাই নয়, এই রজার খলিল তারেক রহমানকে দেশে ফেরানোর ব্যাপারে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের যেই উইকিলিক্স যেসব তথ্য প্রকাশ করেছিল তাতে বোঝা গিয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তারেকের সম্পর্ক ভয়াবহ রকমের খারাপ ছিল, যে মার্কিন যুক্তরাষ্ট্র তারেক রহমানকে দুর্নীতির বরপুত্র শুধু নয়, দেশের জন্য, ওই রিজিয়নের শান্তির জন্য খুবই হুমকি মনে করতেন। এবং তারেক রহমানের সেই কথাটি যে আমি দেশে যেতে পারছি না কারণ দেশে যাওয়াটা আমার একার উপর নির্ভর করে না, অনেকগুলো পক্ষের উপর নির্ভর করে, সবকিছু মিলিয়ে এই পুরো ব্যাপারটিতে তারেক রহমানকে দেশে নেওয়া থেকে শুরু করে নির্বাচন দেওয়া এবং প্রধানমন্ত্রী করা রজার খলিল নেপথ্যের কারিগর ছিলেন বলে তো এখন মনে হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে মেনে নেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্র তাদের নিজেদের লোক হিসাবে খলিলুর রহমানকে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো সংবেদনশীল জায়গায় বসিয়ে দিয়েছে, যাতে করে ভারত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন স্বার্থ এবং রোহিঙ্গা ইস্যুর নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকে। খলিলুর রহমানের বর্তমান ক্ষমতার উৎসের পেছনে লুকিয়ে আছে এক অন্ধকার অতীত। ২০০১ সালে লতিফুর রহমানের তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি ছিলেন প্রধান উপদেষ্টার PS-1 বা ১ নম্বর PS। সেই সময় বিএনপিকে ক্ষমতায় আনার ক্ষেত্রে প্রশাসনিক ইঞ্জিনিয়ারিংয়ে তার ভূমিকা ছিল মুখ্য, কিন্তু বিএনপি সরকার তাকে পুরস্কৃত করার পরিবর্তে দূরে সরিয়ে দিতে বাধ্য হয় এক ভয়ঙ্কর নারী ঘটিত কেলেঙ্কারির কারণে। ২০০১ সালের আগস্টে নীলক্ষেতের BCS প্রশাসন একাডেমির অফিসার্স কোয়ার্টারে তিস্তা ভবনে প্রোটোকল অফিসার আয়েশা আফসারি খুন হন তার স্বামী জহিরুল ইসলামের গুলিতে, যিনি পরে নিজেও আত্মহত্যা করেন। তদন্তে বেরিয়ে আসে আয়েশাকে পদোন্নতি এবং নিউ ইয়র্কে পোস্টিং এর প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্ক এবং যৌন নিপীড়ন চালিয়ে আসছিলেন তৎকালীন প্রভাবশালী কর্মকর্তা খলিলুর রহমান। এই ঘটনা জানাজানি হওয়ার পর আয়েশার স্বামী মানসিক ভারসাম্য হারিয়ে এই হত্যাকাণ্ড ঘটান। তৎকালীন প্রধান উপদেষ্টা লতিফুর রহমান তার ভাইরা ভাই খলিলুরকে বাঁচাতে তাকে দেশ ত্যাগে সাহায্য করেন। যুক্তরাষ্ট্রে পালিয়ে গিয়ে নাম পরিবর্তন করে রজার রহমান হিসেবে আত্মগোপনে যান তিনি এবং দীর্ঘ ২ যুগের বেশি সময় সেখানেই বসবাস করেন। আজ সেই পলাতক খলিলুর রহমানই রজার পরিচয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতির নিয়ন্ত্রক হবেন, যেখানে তার থাকার কথা কারাগারে, যেখানে তার বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের ফাইল ওপেন হওয়ার কথা, কিন্তু তাকে সেটা না করে তাকে করা হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। ডক্টর ইউনূস যখন রজার খলিলকে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেন, তখনই এই প্রশ্ন মানুষের মুখে মুখে ফিরছিল যে কেন একজন খুনিকে, একজন নারী নির্যাতককে, মানে হত্যাকারীকে বা হত্যার প্রলোভন দানকারী মানে মানে যিনি করেছেন তাকে এরকম আসনে বসানো হলো, কি তার মানে এত গুণ। তখনই বোঝা গেছিল যে তিনি কে। আবার তারপরে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে বা সেনা প্রধানের মানে বড় মর্যাদা দিয়ে তাকে কি করা হয়েছিল, নিরাপত্তা উপদেষ্টা। বাংলাদেশের নিরাপত্তা কতটুকু মানে নিশ্চিত হয়েছে তা তো বুঝতেই পারছেন। ডক্টর ইউনূসের সরকারে থাকাকালীন খলিলুর রহমানের পারফরমেন্স নিয়ে রয়েছে বিস্তর সমালোচনা। বিশেষ করে রোহিঙ্গা প্রত্যাবাসন এবং মার্কিন বাণিজ্য চুক্তির ক্ষেত্রে তার ভূমিকা ছিল বাংলাদেশের জাতীয় স্বার্থের পরিপন্থী, কারণ অর্থনীতিবিদ এবং কূটনীতিকরা সেটা মানে স্পষ্ট করেছেন। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেখানে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক ২০% থেকে ১% কমিয়ে ১৯% করা হয়েছে মাত্র। একে বাংলাদেশের জন্য চরম অপমানজনক এবং অসম চুক্তি বলে অভিহিত করা হচ্ছে। এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে তার প্রস্তাবিত মানবিক করিডোর ধারণাটি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছিল। অভিযোগ রয়েছে আরাকান আর্মিকে সহায়তা এবং মিয়ানমারের উপর মার্কিন প্রভাব বিস্তারের কৌশল হিসেবেই এই করিডোর প্রস্তাবনা আনা হয়েছিল, যা প্রকারান্তরে বাংলাদেশের পার্বত্য অঞ্চল এবং কক্সবাজারের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ঠেলে দিত। মানে এটা পুরোটাই বন্ধ হয়েছে আর্মির বা সেনাবাহিনীর হস্তক্ষেপের কারণে। যে ব্যক্তি ডক্টর ইউনূসের জন্য ট্রাম্পের সঙ্গে একটি সেলফি তোলার সুযোগও করে দিতে পারেননি, তাকেই তারেক রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। এটি বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্ব নাকি বাধ্যবাধকতা, তা নিয়ে প্রশ্ন উঠেছে খোদ দলের ভেতরেই। খলিলুর রহমানকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করায় তারেক রহমানের বিরুদ্ধে বিগত ইউনূস সরকারের মাধ্যমে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় যাওয়ার অভিযোগটিকে প্রাসঙ্গিক মনে করছে তার বিরোধী শক্তিরাও। জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াত ইসলামী প্রকাশ্যে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছেন যে নতুন সরকারের মন্ত্রিসভায় খলিলুর রহমানের যোগ দেওয়ার মধ্য দিয়ে সংবিধান সংস্কারের বিষয়টি নিয়ে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে সেটি জাতির সামনে উঠে এসেছে। তিনি অভিযোগ করেন এটি কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ নয়, বরং আইনি এবং নৈতিক সংকট তৈরি করেছে। শপথ গ্রহণ অনুষ্ঠানেও এই মতবিরোধ স্পষ্ট হয়ে উঠেছে। বিএনপি সংবিধান সংস্কারের শপথ না নিয়ে কেবল সাধারণ নির্বাচনের বা সাধারণ সদস্য হিসাবে শপথ নিয়েছে। অন্যদিকে জামায়াত জোট 2টি শপথ নিয়েছে। বিগত সরকারের উপদেষ্টা খলিলুর রহমানকে মেনে নেওয়াকে
জামায়াত এনসিপি বিশ্বাসঘাতকতা বলে মনে করছেন। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের খলিলুর রহমানের এই নিয়োগকে অনৈতিক বলে অভিযোগ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী হিসাবে রজার খলিল বা খলিলুর রহমানের নিয়োগ প্রমাণ করছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি শক্তির প্রভাব আসলে কতটা গভীর। বিএনপি কর্মীদের দীর্ঘদিনের আবেগ এবং ত্যাগের বিনিময়ে অর্জিত ক্ষমতায় এমন একজন ব্যক্তিকে বসানো হয়েছে যার বিরুদ্ধে রয়েছে নৈতিক স্খলন, দেশদ্রোহী চুক্তি এবং বিগত সরকারের একেবারে লেজুর বৃত্তির অভিযোগ। তারেক রহমান হয়তো যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতে এবং ক্ষমতা সুসংহত করতে এই ২০ বৃক্ষ রোপণ করলেন, কিন্তু এর ফল দীর্ঘমেয়াদে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য কতটা শুভ হবে তা নিয়ে তো সংশয় রয়েছে। সমালোচকরা বলছেন খলিলুর রহমান আসলে ওয়াশিংটনের চোখ এবং কান হয়ে ঢাকার মসনদে বসলেন। তাকে দিয়ে হয়তো সাময়িক ক্ষমতার সমীকরণ মেলানো গেছে, কিন্তু রাষ্ট্র হিসাবে বাংলাদেশ ধীরে ধীরে একটি সফট স্টেট বা দুর্বল রাষ্ট্রে পরিণত হচ্ছে। কারণ যে সিদ্ধান্ত ঢাকা নেবে সে ঢাকা থেকে হবে না সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আসবে আটলান্টিকের ওপার থেকে। সেটাই এখন বড় উদ্বেগের বিষয়। তবে তারেক রহমান নিশ্চয়ই জানেন যে তার মাকে যিনি ক্ষমতায় বসাতে পারেন, তাকে যিনি আমেরিকার সঙ্গে দুতিয়ালি করে বাংলাদেশে ফেরানো শুধু নয়, ক্ষমতায়ও বসাতে পারেন, তার নিশ্চয়ই ক্যারিশমা কিছু তো আছে। আর সে কারণেই তারেক রহমান জেনে শুনেই রজার রহমান নামের এই বিষের কৌটা তার পকেটে রাখলেন। প্রশ্ন হলো, এই বিষ তারেক রহমানকে খাবে, নাকি তারেক রহমান এই বিষকে খেয়ে নীলকণ্ঠ হয়ে যাবেন? সেটাই দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হলো? এটা কি পৃথিবীর সেরা নির্বাচন হলো? কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে যেভাবে তার সাদ মুখখানি হাসিতে উদ্ভাসিত করে আমাদেরকে যে স্বপ্ন দেখিয়েছিলেন যে তার অধীন অনুষ্ঠিতব্য নির্বাচনটি হবে পৃথিবীর আগামী ১০০ বছরের মধ্যে সেরা নির্বাচন, আসলে কি সেরকম একটি নির্বাচন হয়েছে? এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপাত দৃষ্টিতে নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে। এই কারণে অংশগ্রহণমূলক বলবো যে আওয়ামী লীগ ছাড়া মোটামুটি সব রাজনৈতিক দলগুলো এখানে অংশগ্রহণ করেছেন, অর্থাৎ জামাতের একাধিক দলীয় জোট, বিএনপির সঙ্গে অন্যান্য জোট এবং আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। কেবলমাত্র আওয়ামী লীগ জাসদের আবার দুটো অংশ, জাসদ যেমন আসম আব্দুর রবের যে শাখাটি তারা অংশগ্রহণ করেছে, কিন্তু জাসদ ইনু, তো ওখানে তো ইনু ভাই ছাড়া আসলে অন্য কোনো নেতা নেই জাসদে, তারা অংশগ্রহণ করেনি। আর ওয়ার্কার্স পার্টি, এটা যে একটি অংশ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বড় অংশটি, সেটি এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। আর রাশেদ খান মেননের যে ওয়ার্কার্স পার্টি, তারা অংশগ্রহণ করেনি। এর কারণ হলো রাশেদ খান মেনন জেলে, তার স্ত্রীও পলাতক, তার সঙ্গে আর একজন ছিলেন ফজলে হোসেন বাদশাহ, তিনি কোথায় আছেন জানি না। তো এনিওয়ে, যেটাই এই নির্বাচনের মাঠে দেখা গেছে যে প্রায় প্রতিটি ভোট কেন্দ্রে আওয়ামী লীগের যারা ভোটার তারা ব্যাপক সংখ্যায় অংশগ্রহণ করেছেন। কিছু কিছু অতি আশ্চর্য ভিডিও ফুটেজ আমাদের সামনে এসেছে, যেখানে ভোটাররা বলার চেষ্টা করেছেন যে আমরা শুনতে পেরেছি বিএনপিকে ভোট দিলে আওয়ামী লীগের উপকার হবে, শেখ হাসিনা দেশে আসতে পারবে, এই জন্য আমরা বিএনপিকে ভোট দিয়েছি। অর্থাৎ বাংলাদেশের যে সকল এলাকাতে কট্টর আওয়ামী লীগের লোকজন, যারা জীবনে নৌকা ছাড়া ভোট দেয় না, নৌকার বিরুদ্ধে যায় না এবং নৌকা না থাকলে ভোট কেন্দ্রে যায় না, তারাও এবার ভোট কেন্দ্রে এসেছে। যদিও তাদের নেত্রী শেখ হাসিনা প্রকাশ্যে ভোট বর্জনের ডাক দিয়েছেন, আর সজীব ওয়াজেদ জয়, সাবেক প্রধানমন্ত্রীর তনয়, তিনি নিজেও ভোট বর্জনের ডাক দিয়েছিলেন, কিন্তু সম্ভবত তলে তলে
বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে আওয়ামী লীগের কোনো সমঝোতা হয়েছে, অথবা বিএনপির সঙ্গে ভারতের সমঝোতা হয়েছে, অথবা কোনো সমঝোতাই হয়নি। আওয়ামী লীগ মনে করেছে যে একটি পলিটিক্যাল ট্রানজিশন, সেই পলিটিক্যাল ট্রানজিশনে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে জমানা, সেই জমানা থেকে একটি ভিন্নতর গণতান্ত্রিক পরিবেশে যেতে হয়, তাহলে এই মুহূর্তে বিএনপিকে সাহায্য করার কোনো বিকল্প নেই। যদিও তারা 17টি বছর ধরে বিএনপিকে জাতশত্রু মনে করেছে, বিএনপির প্রতিষ্ঠার পর থেকে তারা নানা রকম প্রোপাগান্ডা ছড়িয়েছে। প্রেসিডেন্ট জিয়াকে তারা বঙ্গবন্ধুর খুনি হিসেবে অভিহিত করেছে। আরও জঘন্যভাবে তারা বলার চেষ্টা করেছে যে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি পাকিস্তানের চর ছিলেন, দুর্ঘটনাবশত তিনি মুক্তিযোদ্ধা হয়ে গেছেন। তারা এই কথা বলার চেষ্টা করেছে যে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান সাহেবের যে মাজার আছে সেখানে আসলে কোনো লাশ নেই। পাবলিককে বেকুব বানানোর জন্য সেখানে এরশাদ জমানাতে যে নাটক করা হয়েছে সেই নাটক বন্ধ হওয়া উচিত। এজন্য তারা বহুবার চেষ্টা করেছে ওই কবর ভেঙে ওখানে যে কিছু নেই সেটি প্রমাণ করার জন্য, অথবা ওখানে যে কফিন দেওয়া হয়েছে সেই কফিনকে তুলে তারা বগুড়া পাঠিয়ে দিতে চেয়েছে। তো এটি নিয়ে সারা বাংলাদেশে প্রচন্ড হইচই হয়েছে, সবাই নিষেধ করেছে আওয়ামী লীগকে। অথবা আওয়ামী লীগ এরকম একটা বিষয় যে কবর থেকে লাশ উঠিয়ে অন্য জায়গায় নিয়ে যাবে, এরকম ঘটনা বাংলাদেশে সাধারণত ঘটেনি। তো এই কারণে আসলে তারা শেষ পর্যন্ত এগোয়নি। কিন্তু তারা যে চেষ্টা করেছে এবং জিয়াউর রহমানের চরিত্র নিয়ে, তার লাশ নিয়ে, তার মুক্তিযুদ্ধে নিয়ে যে বিষোদ্গার করেছে, এটি নজিরবিহীন। এর বাইরে বেগম জিয়া, তারেক রহমান সাহেব, তাদের ব্যক্তিগত চরিত্র, তাদের জীবন, তাদের শিক্ষা দীক্ষা, তাদের চরিত্রর বাইরে অন্য যে সকল গোপন বিষয় রয়েছে, একান্ত ব্যক্তিগত, যেগুলো চরিত্রের মধ্যে পড়ে না, সেই বিষয়গুলো নিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে স্বয়ং শেখ হাসিনা এবং তার আস্থাভাজন যারা লোকজন রয়েছেন তারা, এবং তাকে যারা ফ্ল্যাটারিং করতে চাইতেন সেই সকল সিনিয়র নেতৃবৃন্দ, মতিয়া চৌধুরীর মতো মানুষ, শেখ সেলিমের মতো মানুষ, তারা তারেক রহমান সাহেব সম্পর্কে, বেগম জিয়া সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন সেটা শুনে আপনার মনে হতে পারে যে আওয়ামী লীগ মরে যাবে, ঢেঁড়সের বিষ খাবে, কচুরলতি গলার মধ্যে ঢুকিয়ে দেবে, নাকের মধ্যে ঢুকিয়ে দেবে, এইভাবে তারা মরবে। তারা মহিষের শিং নিজেদের পেটের মধ্যে ঢুকিয়ে দেবে, রক্তাক্ত করে তারপরে আত্মহত্যা করবে, কিন্তু তবুও তারা বিএনপির সঙ্গে সমঝোতা করবে না। ওই ক্ষমতার দাম্ভিকতার কারণে এরকম মনে হতো। আমি কয়েকবার বলেছিও যে আসলে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা হবে না, কিন্তু এইবার যেটা দেখলাম সেটা হলো যে আওয়ামী লীগের লোকজন বিএনপির ব্যাপারে যথেষ্ট সফট ছিলেন, এবং বিএনপির বিজয়ের পরে কলকাতাতে ভীষণ রকম মিষ্টি বিতরণ হয়েছে। এটা হলো বাস্তব অবস্থা। তো এই বিষয়গুলো রাজনীতিতে একেবারে যাকে বলা হয় নতুন ঘটনা। আর অন্যদিকে বিএনপি যারা বিজয়ী হয়েছে তারা আওয়ামী লীগের ব্যাপারে অনেক নমনীয়, অনেকগুলো কথা তারা বলতে পারতেন কিন্তু সেই কথাগুলো তারা বলছেন না, অনেকগুলো কাজ তারা করতে পারতেন গত কয়েকদিনে, বিজয়ের পর তারা সেই কাজ করছেন না। এটা মিনিমাম এবং একটা মিনিমাইজ, এরই মধ্যে তারা থাকতে চাচ্ছেন। যাই হোক, এরই মধ্যে নির্বাচন নিয়ে যে প্রশ্ন, যে সত্যিকার অর্থে কি ওরকম একটা ভালো নির্বাচন হলো, নাকি ম্যাটিকুলাস ডিজাইনের একটি নির্বাচন হলো, অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ একটি নির্বাচন হলো, নাকি ইতিহাসের সবচেয়ে জঘন্য যে ভোট ইঞ্জিনিয়ারিং, সেই ভোট ইঞ্জিনিয়ারিং এর একটা মহড়া হয়ে গেল। এই মুহূর্তে কনক্রিট কোনো কথাই ব্যাপারে বলা যাবে না, তবে যথেষ্ট প্রশ্ন উত্থাপিত হচ্ছে। প্রথমত হলো যে ভোটের হিসাব মিলছে না, আসনের হিসাব মিলছে না। যারা নির্বাচিত হয়েছেন তাদের ভাবসাব দেখে মনে হয় না যে তারা নির্বাচিত হয়েছেন। এখানে হানা ভোটের যে রেশিও, অনুপাত,
সেটা মিলছে না। এবং ভোট কেন্দ্রে জগা খিচুড়ি, রেজাল্ট শিটে জগা খিচুড়ি, এসব দেখে সবাই যেটা বলার চেষ্টা করছেন যে এটা আসলে অনেকটা আমি ডামি, আমি মামু, আমিদের মামিদের যে নির্বাচন আমরা অতি পূর্বে দেখেছি, সেটারই একটা ডিজিটাল প্লাস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভার্সন হয়ে গেছে। এটা অনেকটা সেই আল্ট্রাসোনোগ্রামের মতো। এটা অনেকটা সেই কি বলে পিত্তথলির পাথর, যেটা আল্ট্রাসাউন্ড দিয়ে পিত্তথলির পাথর অপসারণ করা হয়, ঠিক ওইরকম হয়ে গেছে। আমরা ভোট কেন্দ্রে শান্তি দেখেছি, বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখেছি, আবার কোনো কোনো ভোট কেন্দ্রে খা খা করছে, কোনো ভোটার উপস্থিতি দেখিনি। কিন্তু দিন শেষে যারা রাজনীতির প্রতিপক্ষ তারা কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ না করে তারা একে অপরকে সহযোগিতা করেছেন, সমঝোতা করেছেন, আমি এবং ডামির মতো, অথবা আমু এবং মামুর মতো, দিল্লি অথবা বিল্লির মতো, এরকম একে অপরকে সাহায্য সহযোগিতা করেছেন। এবং যে রেজাল্ট হয়েছে, যে রেজাল্ট বেরিয়েছে, এটা সবাই মেনে নিয়েছেন। বাংলাদেশ অন্তত যারা আছে তারা, এমনকি দেশের বাইরে যারা আওয়ামী লীগ, তারাও মানে হালকা পাতলা একটু সমালোচনা করেছেন, কিন্তু অ্যাজ এ হোল বড় কোনো যাকে বলা হয় সমালোচনা তারা করেননি। তো বোঝার চেষ্টা করুন যে এখানে সমঝোতাটা কোন পর্যায়ে হয়েছে, এবং পুরো সমঝোতাটা কি ভারতের পক্ষে হয়েছে, আমেরিকার পক্ষে, নাকি এই যে সমঝোতাটা এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে হয়েছে। এগুলো নিয়ে খুব দ্রুত দেখবেন যে আলোচনা শুরু হয়েছে, কথাবার্তা শুরু হয়ে গেছে। অন্যদিকে ইঞ্জিনিয়ার, মানে এই নির্বাচনে যারা বিজয়ী হয়েছে অনেকে ঠাট্টা করে তাদেরকে ইঞ্জিনিয়ার সাহেব বলে ডাকছেন। আমরা যেমন সাহেব বলি, এটাকে ঠাট্টা করে সহায়কার সাপ, ইঞ্জিনিয়ার সাপ, এইভাবে বিভিন্ন মানুষকে তির্যক ভাবে সমালোচনা করা হচ্ছে। আপনাদের মনে আছে যে একটা বিশাল নাটক হয়েছিল বাংলাদেশের রাজনীতির অঙ্গনে, সেটা হলো রানা প্লাজা ধ্বংসের পরে সেখানে হঠাৎ করে রেশমা নামক একটি মেয়েকে উদ্ধার করা হয়েছিল। তো ওই সময়টিতে রেশমাকে যখন উঠানো হতো, তখন সাংবাদিক মুন্নি সাহা তার অনুভূতি জানতে চেয়েছিলেন, এবং সেটা নিয়ে সারা বাংলাদেশ তোলপাড় হয়েছিল যে এইরকম নাটক বাংলাদেশে রেশমা নাটকের মতো এত চমৎকার নাটক হয়নি। সবাই বুঝছিল এবং সবাই বিনোদিত হয়েছিল। এবং এর মধ্যে আবার একটা লঞ্চ ডুবে গেছিল আওয়ামী লীগ জমানাতে, এবং সেই লঞ্চ ডুবির এক সপ্তাহ পরে লঞ্চের ভিতর থেকে জীবন্ত মানুষ উদ্ধার করা হয়েছিল। এরকম গাঁজাখুরি ঘটনা বাংলাদেশে ঘটে। কাজী ভোটের ময়দানে কত বড় গাঁজাখুরি ঘটনা ঘটতে পারে, কত বড় ইঞ্জিনিয়ারিং হতে পারে, কত বড় বদমাইশি হতে পারে, মুনাফিক হতে পারে, এ সকল নিয়ে যেভাবে মানুষের সংখ্যা রয়েছে, আবার একই সঙ্গে ধরুন ভালো একটা নির্বাচন যে বাংলাদেশে হতে পারে, এটা নিয়েও কিন্তু প্রশংসা হয়ে গেছে। কিন্তু এই সব কিছুর মূলে বেলটা নাড়া দিয়ে গেছে বাংলাদেশের যে প্রথিতযশা আলোচিত সাংবাদিক খালিদ মহিউদ্দিন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সেই বিখ্যাত সাংবাদিক, যিনি ডয়েস ভ্যালের জার্মান অফিসে বসে খালিদ মহিউদ্দিন জানতে চায় অনুষ্ঠানের মাধ্যমে ডয়েস ভ্যালিকে সারা বাংলাদেশে বাংলাভাষীদের কাছে পরিচিত করেছেন, এবং একটি টক শো, অনলাইন টক শো, এটা মূলধারার গণমাধ্যম 10টা গণমাধ্যম একত্র করলেও যে গুরুত্ব বহন করে তার চেয়ে বেশি গুরুত্ব বহন করত জনাব খালিদ মহিউদ্দিনের সেই ডয়েস ভ্যালের সেই টক শোটি। তিনি ডয়েস ভ্যালে ত্যাগ করে এখন আমেরিকার খুব জনপ্রিয় একটি পত্রিকা রয়েছে ঠিকানা, সেই ঠিকানা পত্রিকার তিনি সম্পাদক, এবং সেখানে তিনি একটা টক শো করেন ঠিকানায় খালিদ মহিউদ্দিন এই নামে। তো সেই খালিদ মহিউদ্দিন নির্বাচনের সময় বাংলাদেশে এসেছেন। তিনি কি দেখলেন এবং কি বললেন, এই তার বক্তব্যটি আসলে একমাত্র ন্যারেটিভ বাংলাদেশের। যত সংবাদপত্র আছেন, কেউ মানে ইঁদুরের গলায় ঘন্টা বাঁধতে পারেনি, বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে পারেনি, কেউ শিকা নাড়তে পারেনি, কেউ বিকল্প ধারায় প্রশ্ন করতে পারেনি। কিন্তু খালিদ মহিউদ্দিন
তিনি নির্বাচনের দিন যে ভোট কেন্দ্রে গিয়েছেন, এই ভোট কেন্দ্রে যে দৃশ্যগুলো তিনি একটার সঙ্গে অন্যটা এমন সুন্দরভাবে লাগিয়ে দিয়েছেন যেটাকে বলা হয় দ্য রিয়েল জার্নালিজম। এবং ওর মাধ্যমে বোঝা যায় যে ইঞ্জিনিয়ারিং কাকে বলে, বা কত প্রকার কি কতটা নিকৃষ্ট হতে পারে ইত্যাদি। এই গেল এক। দ্বিতীয়ত, তিনি বুক ফুলিয়ে তারেক রহমান সাহেব যে সংবাদ সম্মেলন করেছেন সেখানে দাঁড়িয়েছেন। দাঁড়ানোর পরে তারেক রহমান সাহেবকে প্রশ্ন করেছেন যে এখানে আপনাদের যে বিজয়, এই বিজয়ের মূলে কি ইঞ্জিনিয়ারিং ছিল, ইলেকশন ইঞ্জিনিয়ারিং কেমন ছিল, কোন প্রকৃতির, জাস্ট একজ্যাক্ট প্রশ্নটা যাই হোক, মানে এর উত্তর হলো নির্বাচনে একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে। ইঞ্জিনিয়ারিং সেই নির্বাচনের মাধ্যমে তারেক রহমান সাহেব গ্রেটেস্ট ইঞ্জিনিয়ার রূপে প্রধানমন্ত্রী পদে মনোনীত হয়েছেন। এই যে অভিযোগটি পথে ঘাটে মাঠে হচ্ছে, সন্দেহ দানা বাঁধছে, এই কথাগুলো খালেদ মহিউদ্দিন ছাড়া আর কেউ ভাবতেও পারেনি, বলতে পারেনি। হি ইজ দ্য ফার্স্ট ম্যান, আই স্যালুট হিম। এবং তিনি সেই কথাটা আবার তারেক রহমান সাহেবকে শুনিয়ে দিয়েছেন। তারেক রহমান সাহেব একটা উত্তর দিয়েছেন, এটি না আমি কিছু বলবো না, তার যারা সমর্থক তারা সবাই বলার চেষ্টা করছেন মারহাবা মারহাবা, সুবহানাল্লাহ, আহলান শাহলান। তো এই কথাগুলো বলছেন যা হয় ক্ষমতাধরদেরকে নিয়ে, কিন্তু সর্বনাশ যা হওয়ার সেটা হয়ে গেছে ওই একটা প্রশ্নে। দ্বিতীয়ত, প্রশ্ন করার আগে তিনি যে সার্কোজি করেছেন জনাব খালেদ মহিউদ্দিন, তিনি যে বডি ল্যাঙ্গুয়েজ প্রদর্শন করেছেন নিশ্চয়ই ইউনিক। তিনি হেসেছেন, মানে একেবারে শিশুর মতো হাসার চেষ্টা করেছেন, মনে হয় যেন তিনি কিছু বুঝেন না। তারপর তিনি অভয় চেয়েছেন। আপনি যদি অভয় দেন, আমি বলি মহারাজ, এটা রীতিমতো টিটকারি করা, ঠাট্টা করা। এটা ভবিষ্যৎ প্রধানমন্ত্রীকে ঠাট্টা করা নয়। অতীতে তারেক রহমান সাহেবের অধীনে যখন হাওয়া ভবন ছিল, ঠিক ওই সময়টিতে সাংবাদিকতা করতে গিয়ে যারা বিপদে পড়েছেন, অনেকে জানেন যে এটিএন নিউজে একবার একটা নিউজ ছাপা হয়েছিল, সেই অফিস তছনছ করে দেওয়া হয়েছিল। বহু সাংবাদিক, বহু টেলিভিশন সাংবাদিক মালিক, তাদের গাল আর পিঠ, ও মাই গড, এখনো সেই স্মৃতি, মানে পৌষের যে পরশ, পৌষ মাসের যে পরশ, সেই পরশের মতো এখনো তাদেরকে সেগুলো জানান দেয়। এবং খালেদ মহিউদ্দিন নিঃসন্দেহে সেই জিনিসগুলো ভুলেননি। না ভুলার কারণে তিনি সেই যে অতীতের যে ধারাবাহিকতা থেকে সামনে এনে তিনি টিটকারি করেছেন, মস্কারা করেছেন, সার্কোজি করেছেন যে যদি অভয় দেন তো বলি। তো অভয় দিয়েন বলি, এই জন্য তিনি আর অপেক্ষা করেননি। এই কথাটা বলে মূলত তারেক রহমান সাহেবের উপর একটা বোঝা চাপিয়ে দিয়েছেন যে ইউ আর দ্য ম্যান ড্যাশ ড্যাশ ড্যাশ, আপনার সামনে কথা বলতে অভয়ের দরকার আছে। তারপরে তার অনুমতি ছাড়াই তিনি অভয় চেয়েছেন বটে, কিন্তু অনুমতির জন্য তিনি অপেক্ষা করেননি, অভয়ের জন্য অপেক্ষা করেননি, তিনি ফটাফট তার প্রশ্নটা করে বসেছেন।